আমরা দেখেছি অভ্যুত্থানের পরপরই সার্জিস, হাসনাত এদের মুখেও শুনেছি যে শিবিরের ভাইয়েরা আমাদের সাথে আন্দোলনের সময় ছিলেন, আমরা একসাথে সমস্ত প্ল্যান করেছি। হ্যাঁ, এই ধরনের বক্তব্য আমি যদি খুব ভুল না করে থাকি ওনারা করেছেন। এখন হঠাৎ করে মানে তাদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়ানো আপনার কাছে মনে হয়? শত্রু তুমি, বন্ধু তুমি টাইপ? শিবিরের সাথে এনসিপির সম্পর্ক পরকীয়ার সম্পর্ক। কিরকম? মানে আমি ভালোবাসি বলতেও পারবো না, আবার আমি ছাড়তেও পারবো না, আবার আমি তাকে পাবোও না। জামাত বিএনপি সম্পর্ক এই মুহূর্তে? এই মুহূর্তে জামাত বিএনপি সম্পর্ক হচ্ছে যে এক দল প্রস্তুতি নিচ্ছে সরকারে যাওয়ার, আর আরেক দল প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলে যাওয়ার। জামায়াত চায় যে বিএনপি তার বিরোধী দলে যাওয়ার বিরোধিতা না করুক, এবং বিএনপি এনসিপিকে বিরোধী দলের দিকে বেটার হিসেবে চুজ না করুক। তো জামায়াতের ওইখানে উভয় কেন্দ্রিক ভয় আছে। যদি জনগণ মানে নির্বাচনের মাধ্যমে চরমোনাই পীরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে চরমোনাই পীর যদি একবার নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে বলে আমি আর কোনো নির্বাচন দিব না, বাংলাদেশকে আফগানিস্তান মডেলে বানাবো, এইটা প্রবলেম। কারণ এই জিনিসটাই তো শেখ হাসিনা করেছিল, তাই না? সে নির্বাচন দিয়ে আসলো, পরে বললাম আমি আর নির্বাচন দিব না। যেই অংশটা ক্রমাগতভাবে পলিসিগুলোকে প্রভাবিত করছে, যেমন পাঠ্যপুস্তক কমিটিতে কে থাকবে কি থাকবে না, কিংবা হচ্ছে যে মানে নারী ওড়না পরে যাবে কি যাবে না, নারী ফুটবল খেলবে কি খেলবে না, কোন নাটকটা হবে কি হবে না, এই যে প্রভাবগুলো বিস্তার করছে, এটা অত্যন্ত প্রবলেমেটিক। আমাদের এই মুহূর্তের বুদ্ধিজীবিতা হচ্ছে সরকারপন্থী বুদ্ধিজীবিতা, এবং বাংলাদেশে মোরাললেস সবসময় এই একটা ব্যাপার ছিল, বাট এখন এটা খুব প্রকট, কারণ একটা বুদ্ধিজীবীর বড় অংশ তো সরকারের অংশ হয়ে গেছে। হ্যাঁ, বা কোনো না কোনোভাবে সরকারের নানা ফাইল হ্যান্ডেল করছে, পোর্টফোলিও, কেকের ভাগ পেয়েছেন। আমরা আসলেই কি সাম্য, মৈত্রী, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এগুলো সবার জন্য চাই, নাকি শুধু আমার গ্রুপের লোকের জন্য চাই? সবাই বলছেন আমরা এক অস্থির সময় পার করছি, চারপাশে ঘৃণার চাষ হচ্ছে, কিন্তু এই অস্থির সময় কি আমাদের আসলে দেখার কথা ছিল? নিশ্চয়ই না। এই অস্থির সময় থেকে মুক্তি দিতেই জুলাই এসেছিল, 1 বছর পার হয়েছে সেই জুলাইয়ের। কিন্তু এই 1 বছরে আমরা আসলে কোন জায়গাটিতে দাঁড়ানো? যে রাজনীতিবিদরা আমাদের সামনে নানা তথ্য এবং খবর হাজির করলেন যে জনস্বার্থে তারা কাজ করছেন, জনস্বার্থে তারা সব কিছু চান, সেই স্বার্থ আসলে দিন শেষে কতটা সাধারণ মানুষের জন্য হয়ে উঠল, সেই প্রশ্নগুলো খোঁজার কাজ আমাদের। পোস্ট খবর নয়, সামনে আনে ন্যারেটিভ, ন্যারেশন ভেঙে দেখার কাজ করে। সেই ন্যারেশন ভাঙার কাজেই আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলী। আসিফ বিন আলী, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। চমৎকার হাসি, কিন্তু এই হাসি মুখ আমরা ধরে রাখতে পারছি কিনা চারপাশে, এটাই এখন মানে সবার মধ্যে এরকম একটা টেনশন, সেই টেনশন আসলে হওয়ার কথা ছিল না, তাই না? ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ করবার জন্য। আমরা আসলে একটা আনসার্টেনিটির মধ্য দিয়ে যাচ্ছি, আর এই আনসার্টেনিটিটাই আসলে আমাদের এই টেনশনের মূল কারণ। যদি আমরা নর্মালি দেখি যে আমাদের আশপাশে আমরা এক ধরনের নেতৃত্বহীনতার মধ্যে দিয়েও কিন্তু যাচ্ছি। অর্থাৎ যদিও আমাদের আশপাশে নেতার কোনো অভাব নেই, এবং সব নেতারাই অনেক ধরনের কথাবার্তা বলছেন, এবং এমন অনেক কথাবার্তা বলছেন যেগুলো হয়তো সাধারণ মানুষ বোঝেও না, কিন্তু আমার যে ভাতের অধিকার কিংবা চাকরি, আমার সমাজে যে এক্সিস্টিং বেকারত্ব, এই যে হাজার হাজার অ্যাংরি ইউথ কাজের অভাবে ঘুরে বেড়াচ্ছে, এই অস্থিরতাটাকে লিড করার জন্য, তাদেরকে একটা পথে সামনে নিয়ে যাওয়ার জন্য তো আমরা কোনো ভিশন আপাতত দেখতে পাচ্ছি না। আমরা যা ভিশন দেখছি সেগুলো এমন শব্দ, এমন ধরনের কোড যেগুলো সাধারণ মানুষ বোঝে না, সংস্কারের আলাপ কোড বোঝে না। কারণ আমার রাজনীতিবিদরা তো এখন মানে এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এগুলো তো আমার পুরনো শব্দ। কেন মনে হচ্ছে যে সাধারণ মানুষ বুঝছে না? এখন ধরেন আপনি সম্প্রীতির কথা বলছেন, কিন্তু আপনি আবার দেখতে পাচ্ছেন যে গঙ্গাডাঙ্গায় হচ্ছে যে 12টি বা 15টি হিন্দু বাড়িতে আক্রমণ হচ্ছে। তো আপনি মিডিয়াতে যেটা দেখছেন আর বাস্তব জীবনে যেটা ঘটছে, দুইয়ের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আপনি ধরেন সাম্যের কথা বলছেন, কিন্তু
দেখা গেল যে বিগত সরকারের কোনো একটা ছাত্র গ্রুপের সাথে যুক্ত থাকার কারণে হয়তোবা কেউ একজন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছে না, তাহলে তার কাছে তো সেই সাম্যটা আসছে না। আমরা আসলেই কি সাম্য, মৈত্রী, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এগুলো সবার জন্য চাই, নাকি শুধু আমার গ্রুপের লোকের জন্য চাই? জুলাইয়ে যখন আমরা সবাই একত্রিত হয়েছিলাম একটা প্রশ্নে, যে দেশের নাগরিককে মেরে ফেলা যাবে না, দেশের নাগরিককে হত্যা করা যাবে না, এবং ক্ষমতা মানুষের, এবং এই ক্ষমতা মানুষের হাতে ফেরত আসবে, তখন তো আমরা এই প্রত্যাশাটাই করেছিলাম যে ক্ষমতায় যারা যাবে তারা সকলের জন্য আইনের শাসন নিয়ে আসবে। 1 বছর পরে এসে আজকে আমরা কি এই আইনের শাসনটা পেয়েছি কিনা? আমরা আইনের শাসনের বদলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সকিউজ, নানা ধরনের। এবং এক্সকিউজগুলো, হ্যাঁ রাষ্ট্র ভেঙে গেছে, এটা কাজ করা যায়নি, ওইটা করা যায়নি। এখন দেখেন, যে হিন্দু বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে, বা যে বাসার সামনে মব করে মানে কিছু নেতা গিয়ে সেই বাড়ির মানুষকে বের করে আনতে চাচ্ছে, এবং ওই নেতাদেরকে আবার আরেকজন নেতা তিনি ছাড়িয়ে আনতে মানে পুলিশের কাছে যাচ্ছেন, এবং এই জিনিসগুলো খুব বড় করে প্রচার হচ্ছে, তখন তো আসলে মানুষের মধ্যে অনিশ্চয়তা কাজ করবেই। অর্থাৎ আমি যদি সামারি করি পুরো ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা সামাজিকভাবে একটা চরম অস্থিরতার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের যে রোড ম্যাপটার দরকার, এই রোড ম্যাপটা আমাদের সামনে এখন নাই। সেই রোড ম্যাপের আলাপে আসবো, কিন্তু এই অস্থির সময়টা থেকে মুক্তি দেওয়ার জন্যই তো নয়া বন্দোবস্তের কথা বলা হলো, তাই না? এবং আমরা দেখলাম যে হ্যাঁ, যারা নতুন তরুণ যারা, তারা নয়া বন্দোবস্তের শব্দটি তুললো, যারা প্রবীণরা আছেন তারাও সেই নয়া বন্দোবস্তের শব্দের ব্যবহার করা শুরু করলেন। এখন কি সেই নয়া বন্দোবস্তের আকার দেখতে পান কোথাও? আমি এটাকে দুইভাবে উত্তর দিই। নয়া বন্দোবস্তের অনেকগুলো জায়গা আসার আছে, আমি বলবো না, এমন বলবো না যে আসার জায়গা নেই। যেমন যখন আমি সংস্কার কমিশনের আলাপগুলো দেখছি, আমরা যখন জুডিশিয়ারি নিয়ে আলাপ দেখেছি, চমৎকার কিছু প্রোগ্রেস ঘটেছে। ফর এক্সাম্পল, জুডিশিয়ারিকে পুরোপুরি সেপারেট করার জন্য সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। জুডিশিয়ারিকে মানে নিম্ন আদালতকে উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, উচ্চ আদালতকে ডিভিশন পর্যন্ত নিয়ে যাওয়া, বিচার বিভাগের জন্য আলাদা একটা সচিবালয় প্রতিষ্ঠা করা, এই ব্যাপারগুলো কিন্তু অসাধারণ। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি দায়িত্বে থাকবেন না, অসাধারণ একটা প্রোগ্রেস। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা নয়া বন্দোবস্তের কথা বলছি, কিন্তু আসলে কি নয়া বন্দোবস্তের যে কনসেপ্ট, এটা কাউকে বুঝাইতে পারছি কিনা? নয়া বন্দোবস্ত মানে কি, এটার ডেফিনেশন কি, এটার প্যারামিটার কি? মানে ওকে ফাইন, এই 10টা গুণ থাকলে আমি নয়া বন্দোবস্ত বলবো। আমরা যখন নয়া বন্দোবস্তের আলাপটা করি, এইটা আসলে খুবই এলিট গ্রুপ অফ পিপলের আলাপ। হ্যাঁ, এবং এই এলিট গ্রুপ অফ পিপল, তার ফরমেশন একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু এই এলিট গ্রুপ অফ পিপল যখন নয়া বন্দোবস্তের কথা বলে, সাধারণ মানুষের কিছু বোঝে না। কারণ সাধারণ মানুষ দেখে যে মন্ত্রীর বাবার ক্ষমতার অপব্যবহার, এবং সেইখানে হচ্ছে যে আবার পুরনো আলাপি সে দেখে যে মিডিয়াকে আগে ব্লেম করা হচ্ছে, কে পিছনে ছিল, সেগুলো তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ভিকটিম অন রেকর্ড অভিযোগ করে, তখন সেই ভিকটিমের অন রেকর্ড অভিযোগ কেন আমলে নেওয়া হয় না? খুবই বেসিক একটা ব্যাপার। তো আমি যখন নয়া বন্দোবস্তের কথা বলতেছি, আমি তো এক্সপেক্ট করবো নয়া বন্দোবস্তে ভিকটিম যখন অন রেকর্ড বলবে তার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তখন তো নয়া রাষ্ট্র তার সেই গ্রিভিয়েন্সটাকে নিরপেক্ষভাবে তদন্ত করবে, করে দেখবে যে ক্ষমতার পজিশনে যে ছিল তার কোন ইনভলভমেন্ট আছে কিনা, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এমন কিছু করেছে কিনা যাতে এই ঘটনাগুলো ঘটেছে, বা তার ইনফ্লুয়েন্স ব্যবহার করে তার পরিবারের কেউ কিছু করেছে কিনা। কিন্তু খুবই বেসিক ব্যাপার। এখন আপনি আমাকে বলেন যে নয়া বন্দোবস্তের এই বেসিক ব্যাপারটা কোথায় হচ্ছে? অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে নয়া বন্দোবস্ত আমার বেসিক্যালি মনে হয় গ্রুপ অফ পিপলের জন্য, ক্লাবের জন্য। এই ক্লাবের গল্প, আপনি যেহেতু ক্লাব বলছেন, কিন্তু যারা এই শব্দ ব্যবহার করছেন, নবীন প্রবীণ দুপক্ষই, তারা তো এই শব্দ নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। তাহলে তারা কিসের ভরসায় সাধারণ মানুষের কাছে যাচ্ছেন? তাদের তো দাবি যে তারা আসলে মানুষকে এটা বোঝাতে পারছেন যে সবকিছু বদলে ফেলা যাবে, সবকিছু বদলে যাচ্ছে। দেখেন, আমি সাধারণ মানুষ দেখি না, আমি অনলাইনের ভিত্তিতেই তো এগুলো কথাবার্তা হয়। অনলাইনে কোনটা সাধারণ মানুষ আর কোনটা বট, এটা বোঝা খুব মুশকিল। সাধারণ মানুষকে যদি দেখতেই হয়, আপনি গ্রামে যান, আপনি শহরের রিক্সাওয়ালাদের সাথে কথা বলেন, আপনি শহরের বস্তির যে মানুষগুলো এখন
দিনান্ত পরিশ্রম করছে তাদের সাথে কথা বলেন, কিন্তু কাহিনী হচ্ছে আমাদের রাষ্ট্রে তো এদের সাথে কথা বলার কোনো মেকানিজম নেই। অর্থাৎ সাধারণ মানুষের কাছে যাওয়াটাও এখন হচ্ছে যে মিডিয়া পিআরের অংশ, নট নেসেসারিলি তার কাছে যাওয়া। তার কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফটোগ্রাফি, তার কাছে যাওয়ার উদ্দেশ্য এই না যে সে কী বলছে এবং তার কথাটা নিয়ে এসে শোনা। তাহলে এটার একটা সিস্টেমেটিক পদ্ধতি কী ছিল? পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে সাধারণ মানুষ তার ইলেক্টেড ম্যান্ডেটেড প্রতিনিধি নির্বাচিত করবে, পাঠাবে, তারা এসে জনগণের কথা বলবে। আমরা তো এখন পর্যন্ত নির্বাচনের কোনো নির্দিষ্ট রোড ম্যাপে পাচ্ছি না। তাও ইদানিং সময়ে বলা শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, যে টাইমের মধ্যে দেওয়া হয়েছে সেটাতে ইলেকশন দেওয়া হবে। প্রথম 6 মাস 7 মাস যদি আমরা দেখি, এখানে একটু থামাই আসিফ, সেটা হচ্ছে যে আপনি ইলেকশনের রোড ম্যাপ চাচ্ছেন। ইলেকশন যে প্রক্রিয়ায় হয় সেখানের তো কোনো মানে পরিবর্তন হলো না। আমার যারা জিতে আসবেন, আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি কি করে তার উপর ভরসা করবো যে তিনি পেশি শক্তির ব্যবহার করবেন না, তিনি কালো টাকার ব্যবহার করবেন না, তিনি ভোট চুরি করবেন না? আমি কি করে ভরসা করবো? কারণ আমার ওই প্রক্রিয়ার তো কোনো সংস্কার হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমার কেন এই নির্বাচনের জন্য লাফালাফি করতে হবে? আপনি পেশি শক্তির ব্যবহার বন্ধ করবেন কি করে? তার জন্য যে সিস্টেমেটিক চেঞ্জ, সেটার জন্য তো সংস্কারের আলাপগুলো হচ্ছে, সেটার জন্য তো কিছুটা কাজ করতেই হবে, সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে তো মানুষকে চয়েসটা দিতে হবে। মানুষ একটা জিনিস কি জানেন, যদি কেউ দুর্নীতি করে, পেশি শক্তির ব্যবহার করে, ইলেকশনে যদি সে এটা দিয়েই জিতে যেতে পারত, তাহলে তো শেখ হাসিনা 18 এবং 2014 ইলেকশন, মানে 2014 ইলেকশন এবং 18 ইলেকশন সে তো একইভাবে করতো। 5টা ইলেকশন মধ্যে প্রথম ইলেকশন, দ্বিতীয় ইলেকশন, তৃতীয় ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনের পরে তো আমরা একই চেহারায় ফেরত যেতে হয়েছে আমাদেরকে, তাই না? কেউ সরাসরিভাবে আমার ক্ষমতা শেষ আমি নেমে যাবো এরকম ঘটেনি। প্রত্যেককেই তার স্বৈরাচারী চেহারাটা বের করে নিয়েছেন। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে আমরা এই প্রভাব দেখেছি। এই ক্ষেত্রে তাহলে এখন কিভাবে আমরা দাবি করছি যে নির্বাচন হলেই আসলে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে, যে আজকের পরে যে নির্বাচন সেখানে আসলে একই ঘটনা ঘটবে না? এই আশঙ্কাটা অত্যন্ত ভ্যালিড, কারণ আমরা দেখেছি যে 1996 সালে সিমিলার একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। আমরা দেখেছি যে 2006 সালেও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, এবং আওয়ামী লীগ তো 2014 সালে এটা দিলই না, মানে সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একদম বাতিল করে দিল। আবার আমরা এটাও দেখেছি যে বিএনপি 2006 সালে এসে যখন সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করবার জন্য বয়সের পরিবর্তন করলো, এবং পরবর্তীতে ওই ব্যাপারটাকে আওয়ামী লীগ এসে জাস্টিফাই করে 2014 সালে একদম বাতিল করে দিল। এটা সম্ভব, রাজনীতিবিদরা এটা করতে পারে, কিন্তু আপনি এইটা রাজনীতিবিদরা করতে পারে এই আশঙ্কায় কি মানুষকে অধিকার দিবেন না তার ভোট দেওয়ার? আপনি তো মানুষের এজেন্সিকে অ্যাকসেপ্ট করতে হবে যে রাজনীতিবিদরা করাপ্ট হতে পারে, রাজনীতিবিদরা আবার এই চেষ্টা যে করবে না তারও নিশ্চয়তা নেই। আমি রাজনৈতিক দলগুলোর সংস্কার করছি না, আমি রাজনৈতিক যে চর্চা এখানে সেটার বদল আনছি না, সেটাতে আমার মনোযোগ কম, কিন্তু আমি আসলে নির্বাচন কবে দিবেন সেটার জন্য খুব মাথা ব্যথা আমার। খুবই ভ্যালিড একটা প্রশ্ন, কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর সংস্কার কেমন করে করবেন? রাজনৈতিক দল তো কোনো এনজিও না। রাজনৈতিক দল হচ্ছে অনেকগুলো মানুষের অনেকগুলো এজেন্ডার একসাথে সম্মিলিত হওয়া। আমরা মানুষরা সাধারণভাবে যদি চিন্তা করি, এতটা চিন্তা করার খুব টাইম পায় না যে এই পলিসি কী হবে, ওই পলিসি কী হবে, বা এই নিয়মটা কী হবে, সরকারের এই আইনটা কী হবে। তখন আমরা কি করি, সহজে বোঝার জন্য আমি দেখে নিই যে কোন প্রতীকটাকে ভোট দিলে মোটামুটি আমার অধিকাংশ চিন্তা বাস্তবায়ন হবে, এবং ওই প্রতীককে আমরা দায়িত্ব দিয়ে দিই। এখন আপনি যখন রাজনৈতিক দলগুলোকে 5 বছর পরপর বা 4 বছর পরপর জনগণের কাছে ভোট নিতে যেতে বাধ্য করবেন না, হ্যাঁ, তখন তো রাজনৈতিক দলের ভেতরে সংস্কারের কোনো তাড়না থাকবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা ঘটেছে, 2008 সালের নির্বাচন, 2008 থেকে 14 আওয়ামী লীগের যে শাসন এবং 2014 থেকে 24-এর শাসন ফান্ডামেন্টালি ডিফারেন্ট। এর কারণ কি? কারণ 14তে তাকে নির্বাচন করতে হয় নাই, সে 14তে মানে হচ্ছে যে নিজের মতন করে ঠিক করে নিয়েছে, 18তে সে নিজের মতন করে ঠিক করে নিয়েছে। তো ফলে কি হলো, সে কিন্তু এই কাজটা তার ভেতরকার পার্টির সংস্কারটাকেও সে বাধাগ্রস্ত করে ফেলেছে। 2024-এ সে কি দেখলাম, পার্টি ভ্যানিশ হয়ে গেল। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কারটা জরুরি, কিন্তু আমরা যখন এই আলাপগুলো করব আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনৈতিক দল এনজিও না। এবং আমাদের সিভিল সোসাইটির একটা ইস্যু আছে, যেটা আমার মনে হয় আমরা সিভিল সোসাইটির যখন আলাপ করি রাজনৈতিক দলগুলো নিয়ে, আমরা ইন জেনারেল একটা ডেমোনাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি। আমরা ধরে নিই যে রাজনীতিবিদরা দানব এবং এরা এই দানবীয় কাজগুলি করবে, তাহলে
ভালো হচ্ছে আমি, নন পলিটিক্যাল, নন জাজমেন্টাল এবং নিরপেক্ষ মানুষ, তাহলে কি করতে হবে? আমাকে ক্ষমতায় দিতে হবে। আমরা এটা বুঝতে চাই না যে পলিটিশিয়ান আর ট্রেইন টু ডু পলিটিক্স, সিভিল সোসাইটি আর ট্রেইনড টু মেক পলিটিক্স অ্যাকাউন্টেবল। সমস্যা হচ্ছে সিভিল সোসাইটি যখন রাজনীতি করতে যায় এবং রাজনীতিবিদরা যখন ওইটার কাউন্টার করে, আবার একই সাথে রাজনীতিবিদদের ভেতরে যখন সংস্কার হয় না, তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যাওস, প্রপার রেসিপি অফ ক্যাওস। আমরা এই এক্সপেরিমেন্ট 2006-07 সাল থেকে কিন্তু দেখছি। 2007 সালে যেটা হয়েছে যে যখন 11 তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন মিলিটারি বার্ন আউট হয়ে যায়। 2024-এর যে এক্সপেরিমেন্টটা হচ্ছে, এখানে সিভিল সোসাইটি বার্ন আউট হয়ে যাবে। সো আমাদের বেসিক যে ফাউন্ডেশনগুলো, যেগুলো দিয়ে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব, সেগুলো তো ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আপনি এখন বলেন, এই যে আমাদের সিভিল সোসাইটির মেম্বাররা সব সরকারের ভেতরে এখন গেছে, তার মানে এখন আমরা একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে আছি। আমার কথা হচ্ছে যে ইনারাই যে এখন সরকারে গেলেন, এরা তো সবাই সিভিল সোসাইটির মেম্বার, তাই না? এনারা কি ফেরত এসে আবার সিভিল সোসাইটির মেম্বার হয়ে সরকারকে অ্যাকাউন্টেবল করবেন? কারণ ওনারা তো অলরেডি হার্ড পাওয়ার এক্সারসাইজ করে ফেলেছে। মানে আমি মন্ত্রী ছিলাম, তার মানে আই মেড অল দোজ পলিটিক্যাল চয়েসেস অ্যান্ড ডিসিশনস। আমার মন্ত্রিত্ব পদ চলে গেল এখন নির্বাচনের পরে। এখন আমি ফেরত এসে কি আবার ওই সিভিল সোসাইটির চেয়ারে বসবো এবং দেন রাজনীতিবিদদেরকে বলবো যে তুমি এই কাজটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি না, নিশ্চয়ই ভবিষ্যৎ আমাদেরকে সেই উত্তর দিবে। কারণ একটু আগে আমাদের সাথে মানে আনু মাহমুদ স্যারের সাথে কথা হচ্ছিল, স্যার বলছিলেন যে আমার দেশের পরিবর্তনের জন্য তো আসলে শুধু মানুষের মানে রাজনীতিবিদরা তো শুধুমাত্র মানুষের জন্য কাজ করার কথা না, সে কাজ করবে আমার পরিবেশ, সে কাজ করবে আমার নদী, সে কাজ করবে আমার সমস্ত কিছু নিয়ে, আমার পানি, স্বাস্থ্য, সব, শিক্ষা, এভরিথিং। সেখানে ধরেন যার সাথে আমি বন বাঁচানোর বা নদী বাঁচানোর আন্দোলন করলাম, তিনি যখন ক্ষমতায় বসলেন তখন আসলে আর বন বাঁচলো না, নদী বাঁচলো না। সো আপনার ওই কথাটাই হয়তো ঠিক যে এরপর ফিরে যেয়ে আসলে তারা কোথায় যাবেন। আমরা দেখলাম যে 47 থেকে 24 এখনো সেই সহিংসতা, সেই বিভাজন, সেই প্রতিশোধের রাজনীতি চলছে। এবং আপনার একটা লেখাতেও আমরা দেখছিলাম যে প্রত্যেকটা আন্দোলনেই ইনক্লুসিভ সম অধিকারের রাষ্ট্র নির্মাণের একটা আকাঙ্ক্ষা আমরা দেখেছি, কিন্তু পরে আর সেটার প্রমাণ আমরা কোথাও দেখতে পাই না। কেন আসলে এই রাজনৈতিক মতৈক্যটা হয় না আপনার কাছে মনে হয়? যে এত লম্বা পথ আমরা পাড়ি দিলাম, তারপরেও কেন সেটা ঘটলো না বা ঘটছে না? এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা আসলে সবার জন্য সমাজ চাই না, আমরা সবার জন্য সমান আইনের শাসন চাই না। আমরা চাই বিজয়ীর জন্য আইন হবে, আর যে পরাজিত হবে সে বিজয়ীর অধীনস্থ হয়ে থাকবে। এটা আমরা পাবলিকলি বলি না, কারণ এটা পাবলিকলি বললে আমাদের পলিটিক্যাল কারেক্টনেস থাকে না। কিন্তু আমরা যখন আমাদের আচরণগুলো করি, কাজগুলো করি, তখন কিন্তু ব্যাপারটা ওইভাবেই দেখি। আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন 71 সালে এই ভূখণ্ডে একটা ভয়াবহ গণহত্যার মুখোমুখি হয় বাঙালি জনগোষ্ঠী, এবং 71 সালের পরবর্তীতে কিন্তু আবার 71 সালের কিছু আগেও রেশিয়াল কনফ্লিক্ট হয়েছে, বাঙালি বিহারির মধ্যেও দ্বন্দ্ব হয়েছে। আমরা 71 পরবর্তী আলাপে কিন্তু কখনোই ভায়োলেন্সগুলোকে রিকগনাইজ করি নাই। আমরা শুধুমাত্র আমার মৃত্যু, মানে আমার স্বজাতির মৃত্যুকে রিকগনাইজ করেছে, কিন্তু অন্যের মৃত্যুকে রিকগনাইজ করি নাই। আবার যখন আমরা এটা তো গেল হচ্ছে যে মানে দেশের উত্থানের জায়গা থেকে, আমরা যদি পরবর্তীতে এসে দেখি আমাদের যে পলিটিক্যাল জার্নির যে জায়গাটা, যখন 90-তে গণতান্ত্রিক আন্দোলন হলো স্বৈরাচার বিরোধী, সেই সময়ে এবং এই 2024-এ এসেও যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনগুলো হলো, আমরা আন্দোলনের পরে কি দেখছি? বিশেষ করে 24-এ এসে আমরা যেটা দেখছি যে শক্তিটা জয়লাভ করলো সে অন্যদের প্রতি প্রতিশোধ নেওয়া শুরু করলো। তো আমার তো প্রশ্নটা হচ্ছে এখানেই যে আমি কি প্রতিশোধ নিয়ে ওই সার্কেলটাকেই কন্টিনিউ করব, নাকি আমি জয়লাভ করার পরে সবার জন্য একটা সমান সমাজ এবং রাষ্ট্রের কথা চিন্তা করব, এবং যারা দোষী বিগত রিজিমের তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা হবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু সোসাইটি অ্যাজ আ হোল সবার জন্য আইন সমান এবং সেইভাবেই বাস্তবায়িত হবে। আমি তো সেটা দেখতে পাচ্ছি না। এখন এর সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হচ্ছে কি, আমরা একটা সাইকেল অফ ভায়োলেন্সের মধ্যে পড়ে গেছি। কেমন করে সাইকেল অফ ভায়োলেন্সের মধ্যে পড়েছি? ধরেন 2014-তে যখন শাহবাগ এবং শাপলা হলো, দুইটাই বায়োনারি, একজন আরেকজনের সম্পূর্ণ ধ্বংস চায়।
এবং সেইখানে দেখা গেল যে তৎকালীন গভর্নমেন্ট, আওয়ামী লীগের গভর্নমেন্ট এই বায়োনারিটাকে ব্যবহার করলো, তাই তো করে একটা গ্রুপকে কাছে নিল, আরেকটা গ্রুপকে সে দমন করার প্রমিস করলো, করে পরবর্তী সময়ে সে সিস্টেমেটিক রিপ্রেশন চালালো। এবং তখন যদি কেউ মারা যেত সরকারের এই রিপ্রেশনে বা গুম হতো, সে যদি ছাত্র শিবিরের হতো বা বিএনপির হতো, জামাত শিবিরের লোক মারা গেছে, বিএনপির লোক মারা গেছে, আমরা হয়তো ও আচ্ছা তাহলে তো ঠিক আছে। 2024-এর পরে যখন আমরা এখন দেখছি, এখন এসে এই ব্যাপারগুলো দেখছি যে আচ্ছা ঠিক আছে, সে তো প্রো ফ্যাসিস্ট একজন মারা গেছে, বা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে জড়িত কেউ মারা গেছে, এই যে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো, তার মানে হচ্ছে যে একটা ভায়োলেন্স শেষ হচ্ছে, সেইটাকে শেষ করার জন্য মানুষ বাইরে আসছে, রাস্তায় আসছে, প্রাণ দিচ্ছে, বলছে যে আমরা এটা চাই না। তারপরে আবার যখন মানুষ ঘরে ফেরত যাচ্ছে, কিন্তু কিছু মানুষ যারা ওই নেতৃত্বের ভাগ নিতে চায়, তারা আবার নতুন একটা ভায়োলেন্স শুরু করছে। মানে আমরা কোনো এন্ড পয়েন্ট পাচ্ছি না, যেখানে আমাদের কথা ছিল যে এই ভায়োলেন্সটা স্টপ করতে হবে। এক বছরে এসে তো আবার সেই একই জিনিস দেখছি যে এখনো আমার এই মুহূর্তে আমি বলবো যে আমার মব সংস্কৃতি বলে একটি সংস্কৃতি দাঁড়িয়ে গেছে, আমার ট্যাগ সংস্কৃতি বলে একটা জিনিস দাঁড়িয়ে গেছে। জুলাইয়ের স্টেক হোল্ডারকে সেটা নিয়ে একটা কঠিন মারামারি চলছে। মানে আমি যদি গত 2 দিনের আলাপও তুলি এখানে, যে আসলে জুলাই কাদেরকে সামনে রেখে হয়েছে, এটার যে আলাপ দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার গণমাধ্যমে দেখছি, সেটা থেকে আপনার কাছে কি মনে হয় যে এখানে আপনি কিভাবে আশার আলো দেখবেন? কারণ এরাই তো আমাদের রাজনীতির পতাকাবাহী মানুষজন। এখানে আমি আসলে ওইরকম আশার কোনো আলো দেখছি না। আশঙ্কাটা হচ্ছে কি, জুলাইয়ে যে গণমানুষের অংশগ্রহণ ছিল এবং জুলাইয়ের পরবর্তীতে যখন এদের উচিত ছিল যে জুলাইয়ের দরজাটা খোলা রাখা, সকলকে আসার সুযোগ দেওয়া, সেইখানে, এবং এরা কিন্তু এটা করতে পেরেছিল। জুলাইয়ের যখন আন্দোলন হয়, তারা কিন্তু এই দরজাটা সকলের জন্য খুলতে পেরেছিল। এই কারণে নারী গেছে, মানে ভিন্ন ধর্মের মানুষ গেছে, হ্যাঁ, মাদ্রাসার শিক্ষার্থীরা আসছে, স্কুলের শিক্ষার্থীরা আসছে, ইনক্লুসিভ ছিল জুলাই আন্দোলন। কিন্তু জুলাইয়ের পরে এসে এই নেতারাই দারোয়ানে পরিণত হয়েছে। তারা এখন জুলাইয়ের একটা গেট দিয়েছে এবং এই গেটে তারা দারোয়ানগিরি করছে যে আমি কাকে ভেতরে ঢুকতে দিব আর কাকে ভেতরে ঢুকতে দিব না। তো এই যে গেটের একটা দায়িত্বে, কিসের ভিত্তিতে এই দারোয়ানগিরিটা চলছে? এই দারোয়ানগিরি চলছে যে মূলত আমি আপনাকে চিনি কিনা, মানে তাদের লিটমাস টেস্টটা কিভাবে হচ্ছে? অনেক কিছুই হতে পারে। লিটমাস টেস্টের যে ধারণাটা, আমার মনে হয় যে এখানে যতটুকু না চিন্তা হচ্ছে যে সে কতটুকু কন্ট্রিবিউট করেছে, তার থেকে বেশি চিন্তা হচ্ছে যে আমি যাকে ঢুকতে দিব সে আমাকে কতটুকু সার্ভ করবে, যেটা হয়। কারণ দেখেন, দারোয়ানগিরি তো তখনই করতে হয় যখন একটা রিসোর্স থাকে। তো রাষ্ট্রের তো একটা রিসোর্স আছে, সম্পদ রয়েছে, হ্যাঁ। এখন এই সম্পদের যে বড় বড় কেকের যে স্লাইড, এরা তো পেয়েছেন, এই সবগুলো গ্রুপই কিন্তু পেয়েছে, বিএনপিও পেয়েছে, জামায়াতও পেয়েছে, এনসিপিও পেয়েছে, হ্যাঁ। কেউ একটু বেশি পেয়েছে, কেউ একটু কম পেয়েছে। এখন এখানে যদি দারোয়ানগিরি না করে তাহলে তো নিয়ন্ত্রণ রাখা যাবে না। তো ফলে জুলাইয়ের ইনক্লুসিভিটিটাকে তারা ইগনোর করে তারা এই গেট কিপিংয়ের ভূমিকায় আসছে। এবং এই গেট কিপিংটাতেই আসলে কে বড় গেটকিপার সেটা নিয়েই তো বিতর্ক হচ্ছে, এবং এটাই দুঃখজনক ব্যাপার। আমরা যখন এই যে গেট কিপিং তারা করছেন, এবং এই গেট কিপিং কার জন্য করছেন? বাংলাদেশের মানুষের জন্য। তার একটি বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করতে চান, তাই তো? বাংলাদেশের মানুষের স্বার্থই তো, ওই পারপাস সার্ভ করাই তো তাদের কাজ, তাই না? রাজনীতি তো তারা সেজন্যই করতে চান। মনে হয় না এটা বাংলাদেশের মানুষের স্বার্থ সার্ভ করার জন্য এই গেট কিপিংগুলো হচ্ছে। আমার মনে হয় যে এই গেট কিপিংগুলো হচ্ছে নিজস্ব ক্লাবের মেম্বারদের ভেতরে কেমন করে রিসোর্স ডিস্ট্রিবিউট করা যায় সেইটার জন্য। অর্থাৎ আরও সহজ করে বলতে, সরি আমি যেহেতু একাডেমিক অনেক সময় জার্গন ইউজ করি, মূলত হচ্ছে যে ধরেন কোন পদে কাকে বসাবে, এগুলো তো এই ক্ষমতা কেন্দ্রগুলো থেকেই তো ডিসাইড হয়। তো ওই সিদ্ধান্ত দেওয়ার যে ক্ষমতা, সেগুলো ধরে রাখার জন্য তো জুলাইয়ের ন্যারেটিভের নিয়ন্ত্রণ রাখতে হবে। আমি যদি জুলাইকে মানুষের বলি, জুলাইকে যদি বলি মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের বহিঃপ্রকাশ, এখানে কিছু নেতা ছিল কিন্তু তারা হচ্ছে যে আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করে না, আন্দোলনই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে। তখন তো আমার ক্ষমতা চর্চার অথরিটি থাকে না, তখন তো আমি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিই। কিন্তু যখনই আমি বলছি আমি এটা করেছি, আমি মাস্টার মাইন্ড, বা সাদিক কায়েম যখন বলছে শিবির এটা করাইছে, হ্যাঁ, কিংবা নাহিদ যখন বলছে এটা শুধু আমরাই করেছি, হ্যাঁ,
তখন যেটা হয় যে তখন ব্যাপারটা আর জনগণের থাকে না, তখন ব্যাপারটা থাকে ওই যে গ্রুপ অফ পিপল, নাহিদের গ্রুপ অফ পিপল বা শিবিরের গ্রুপ অফ পিপল বা হচ্ছে মাহফুজের গ্রুপ অফ পিপল, তারা তো তখন নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে যে যেহেতু আমি এটা করেছি অতএব নিয়ন্ত্রণ এখন আমার, অতএব আমি ঠিক করব যে তুমি জুলাইয়ের ঘরে ঢুকবা কি ঢুকবা না। এই যে ধরেন এই যে একটুখানি শিবির, একটুখানি মাহফুজ, একটুখানি নাহিদ, এনসিপি, বিএনপি, এই যে এখন পিংপং খেলাটা হচ্ছে যে কে আসলে কেন্দ্রে, কে আসলে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল, সাধারণ মানুষ এগুলি বোঝে? সাধারণ মানুষ আসলে এখন এই আলোচনায় তারা দেখতে পায় এগুলি না, রাজনীতিবিদরা কি মনে করে যারা সাধারণ মানুষ এগুলি দেখতে পায় না? আমার মনে হয় যে আসলে সাধারণ মানুষের আলাপটা না আমরা এখানে অপ্রয়োজনীয়, কারণ সাধারণ মানুষ জুলাইয়ে নেমে আসছিল, আগস্টে নেমে আসছিল, গণভবনের সেই ক্ষমতার কেন্দ্রকে পা দিয়ে পিষে দিয়েছিল, তারপরে সাধারণ মানুষ বাড়িতে চলে গেছে। এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে অসাধারণ মানুষ। না, সাধারণ মানুষের জন্যই তো তারা আসলে পরদিন শেষে কি ওনারা রাজনীতি করতে চান, কার জন্য করতে চান? সাধারণ মানুষের জন্য করতে চান। তো সাধারণ মানুষ সামনে যে তারা মানে সাধারণ মানুষ আসলে দর্শক, তারা অভিনয় করছেন, তো সাধারণ মানুষের সামনে যে তারা অভিনয়টা করছেন এটা কি সাধারণ মানুষ বুঝতে পারে কিনা, মানে তারা বুঝেন কিনা যে সাধারণ মানুষ এগুলি দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে, বা তারা মানে সেটা ভাবতে পারেন কিনা যে এরা তো বোঝে, এরা তো মানুষ? আমার মনে হয় যে তারা মনে করেন না যে সাধারণ মানুষ এগুলো বোঝে। তারা যদি মনে করতেন যে সাধারণ মানুষ এগুলো বোঝে তাহলে তারা এটা করতেন না। কারণ যখন হাসিনা ক্ষমতায় ছিলেন তখন তিনিও বুঝতে পারেন না যে তার কান্না সাধারণ মানুষ জোকস আকারে নিচ্ছে। এখনকার যারা নেতারা আছেন এরাও বুঝতে পারছেন না যে তাদের এই ক্রেডিটের যে হাংরি ফাইট, এইটা সাধারণ মানুষ জোকস আকারেই নিচ্ছে। এইটা প্রমাণ হয়ে যাবে যখন ইলেকশনটা হবে। কারণ কি, অনেক গণতন্ত্রের খারাপ কিছু থাকতে পারে, কিন্তু ইলেকশন হচ্ছে একটা সময় যখন এই সাধারণ মানুষগুলো গিয়ে একটা করে থামস দিয়ে আসবে। ওইটা তখন আমি বুঝবো যে সাধারণ মানুষ আসলে তাদেরকে রিজেক্ট করলো নাকি অ্যাকসেপ্ট করলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এরা এটাতে আগ্রহী না, কারণ তারাও জানে যে সাধারণ মানুষ এই আতেল মার্কা বিতর্কে থাকতে চায় না। সাধারণ মানুষ তার অধিকার চায়, ভাত কাপড় রুটি চায়, নিরাপত্তা চায়, তারা স্বপ্ন দেখতে চায় তাদের সন্তান ভালো জায়গায় পড়াশোনা করবে, থাকবে, রাস্তায় ট্রাফিক জ্যাম কম থাকবে। সাধারণ মানুষের চাওয়া প্রত্যাশা খুব বেসিক। হ্যাঁ, কিন্তু এই রাজনীতিবিদরা যারা নিজেদেরকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নিয়ে এই ধরনের এগুলো করছেন, তারা আসলে এগুলো নিজের স্বার্থে করেন। সে যেই হোক, সে এনসিপির হোক, সে বিএনপির হোক, অথবা সে জামায়াতের হোক, তারা আসলে এটা নিজের এবং নিজের ক্লাবের স্বার্থে করছেন। তাহলে মানুষ কিভাবে ট্রাস্ট রাখবে এই রাজনৈতিক দলগুলোর উপরে? চমৎকার একটা প্রশ্ন। আমি মোটেও বলছি না যে মানুষ রাজনৈতিক দলগুলোর উপরে ট্রাস্ট রাখবে না। আমি বলছি রাজনৈতিক দলগুলোর মানুষের ট্রাস্ট অর্জন করতে হবে। মানুষের এটা দায় না রাজনৈতিক দলকে বিশ্বাস করা, এইটা নাগরিকের দায় না রাজনৈতিক দলকে বিশ্বাস করা, এটা রাজনৈতিক দলের দায় মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করা। প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দল কি মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করতে চায় কি চায় না? কখন চাইবে? এটা সে তখনই চাইবে যখন সে জানে 5 বছর পরে তাকে মানুষের কাছে যেতে হবে নির্বাচনে। তাকে যদি যেতে না হয় তখন সে তো আর মানুষের কাছে যাবে না, তখন সে কী করবে? গণভবনকে কেন্দ্র করে ঘুরঘুর করবে, তখন সে নির্বাচনের টিকিট কিনতে চাইবে। কিন্তু যখন মানুষ, রাজনৈতিক দলগুলো জানবে যে তার মানুষের ম্যান্ডেট নিতে হবে, তখন সে সাধারণ মানুষের কাছে যাবে, ট্রাস্ট অর্জন করবে। আপনার কাছে কি মনে হয় যে সামনের নির্বাচনে সাধারণ মানুষের পার্টিসিপেশন অতীতের সব রেকর্ড ভাঙবে? আমি সামনের নির্বাচন নিয়ে যে খুব বেশি আশাবাদী তা কিন্তু না। অনেকগুলো এলিমেন্ট, এই হচ্ছে নেতা, তাই না? এরাই অনেকগুলো এলিমেন্ট রয়েছে সামনের নির্বাচনের ক্ষেত্রে। সামনের নির্বাচনটাকে সুষ্ঠু করা সরকারের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। কারণ নির্বাচনে মোটামুটি এখন যে আলাপটা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে কিছু নির্ধারিত দলই অংশগ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কী হবে, জাতীয় পার্টির কী হবে, এই আলাপগুলো এখন পর্যন্ত নাই। তার মানে এদের ভোটারদের কি হবে সেই আলাপটাও এখন পর্যন্ত নাই। এবং সেটা যদি খুব কমও হয়, 20%ও হয়, তার মানে এই 20% ভোটারকে কীভাবে সিস্টেমে ইনক্লুড করা হবে সেই আলাপটাও নাই। আর বাকি যারা রয়েছেন তারাও কতটুকু মানে নিয়ম মেনে রাজনীতিতে ইলেকশনে যেতে চাবেন সেই ব্যাপারে আমার খানিকটা সন্দেহ রয়েছে। কারণ স্থানীয় রাজনীতি আর ঢাকার আলাপ একেবারে ভিন্ন জিনিস।
স্থানীয় রাজনীতিতে রাজনীতিবিদরা চাইবেই নিজের প্রভাব বিস্তার করার জন্য। দেখার বিষয় হচ্ছে রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। এখন যেখানে বিএনপি নেতা প্রভাব বিস্তার করবে, আর যেখানে জামায়াতের নেতা প্রভাব বিস্তার করবে, আর যেখানে এনসিপির নেতা প্রভাব বিস্তার করবে, রাষ্ট্রকে 3 জায়গায় একইভাবে ভূমিকা নিবে, নাকি রাষ্ট্র 3 জায়গায় 3 রকমভাবে ভূমিকা নিবে, এর উপরে অনেক কিছুই নির্ভর করবে যে আমাদের আগামী নির্বাচনটা কেমন হবে। রাষ্ট্রের উপরে কি সাধারণ মানুষের ভরসা আছে? মানে এখন এই মুহূর্তে যে সরকার, তার উপরে কি মানুষ ভরসা রাখছে বলে মনে করেন? এই মুহূর্তে আসলেই কি সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার মতন সরকার আছে? আমরা তো এখন না, এই গভর্নমেন্টের হাত ধরেই তো নির্বাচন হবে। তো মানুষ কি আসলে এই গভর্নমেন্টের উপর ভরসা রাখছে বা ট্রাস্ট করছে? সেটা মানে মাস স্কেলে তো সেটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের ওই ধরনের কোনো জরিপও নাই, আলাপও নাই। কিন্তু আমরা যদি ইন জেনারেল আলাপ করি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ, আমার মনে হয়, আমি সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন করছি ব্যাপারটা তা না, কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি, অনেকের সাথে যখন দেখি, সেটা হচ্ছে যে সরকারের ব্যাপারে একটা সন্দেহ আছে। কারণ সরকারের কাছ থেকে তো আমি নিরাপত্তা চাই, এই নিরাপত্তাটাই তো সরকার দিতে পারছে না। তো রাষ্ট্রের যে বেসিক ফাংশন আমার নিরাপত্তা দেওয়া, সে যদি দিতে না পারে, এবং 1 বছর পরে এসে, এটা যদি আগস্টের ইমিডিয়েট পরে হইতো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি দোষ দিতাম না। কিন্তু আগস্টের 12 মাস পরে এসে যখন সরকার এটা পারে না, তখন আমার মনে হয় যে সাধারণ মানুষের মনে হয় না সরকারের প্রতি আস্থা রাখার কথা। কারণ আমি আগে চাইবো আমার নিরাপত্তা, আমার ব্যবসা বাণিজ্য, আমার জীবন, আমার পরিবারের নিরাপত্তা। সেটা যদি না থাকে, তাহলে তো আমি সরকারের উপরে ট্রাস্ট করব না। খুবই বেসিক ইকুয়েশন। সরকারের উপর সাধারণ মানুষের, আমি যদি একটু ছোট করেও ধরে নেই যে সাধারণ মানুষও ট্রাস্ট রাখতে পারছে না সরকারের উপরে। রাজনৈতিক দলগুলো বলছে যে এই মুহূর্তে সরকারের উপর ট্রাস্ট রাখা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সাধারণ মানুষ মানে ভোটার, রাজনৈতিক দল মোটামুটি একই প্ল্যাটফর্মে আছে। সেক্ষেত্রে নির্বাচন আপনার কাছে কি মনে হয় কতটা গ্রহণযোগ্য হবে? নির্বাচন আমাদেরকে গ্রহণযোগ্য বানানোর চেষ্টা করতে হবে। গ্রহণযোগ্য এমনি হয়ে যাবে না, কারণ আসলেই যে ধরনের পলিটিক্যাল গ্রুপিংগুলো আছে, তারা কতটুকু সুষ্ঠু নির্বাচন চাইবে আমি তা জানি না। তবে এবারের নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, এইটা আমাদের রাজনীতির জন্য একটা চরম অশনি সংকেত। কারণ 5 আগস্টে আমাদের রাষ্ট্র ভেঙে পড়েছে। এখন আমরা যে রাষ্ট্রটা দেখছি, এটা হচ্ছে যে জোড়াতালি দেওয়া, প্যান্ডিস করা হয়েছে এখানে ওখানে, হাত হয়তো বা ভেঙে গেছে, এটা ঠিকই হয়নি, পা খোড়ায় হাঁটছে। হ্যাঁ, কিন্তু নির্বাচনটা, আগামী নির্বাচনটা, এইটা হচ্ছে নতুন করে এই রাষ্ট্রের হার্ট, হৃদস্পন্দনকে প্রতিষ্ঠিত করা। কারণ সেইটা যদি গ্রহণযোগ্য না হয়, এবং সেখানে যদি সরকার, বিএনপি, এনসিপি, জামায়াত এবং অন্যান্য ব্যাপারগুলো মিলে যদি এটাকে ইনক্লুসিভ না করা হয়, আমরা আমাদের রাষ্ট্রের ওপেন হার্ট সার্জারিতে একটা বিরাট বড় ফেইলিয়ার করব, এবং এই ফেইলিয়ারের মাসুল আজ হোক কাল হোক আমাদেরকে দিতে হবে। আমি একটু এই জায়গায় একটু তর্ক করতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে যে জনগণের প্রতিনিধি ঠিক করবে কিভাবে সংস্কার করবে। জনগণের প্রতিনিধির সাথে তো জনগণের মানে যোগাযোগই থাকে না। সো জনগণের প্রতিনিধি কিভাবে ঠিক করবে? মানে আমি তো আমার এমপিকে দেখি যখন ভোট হয় তখন, সো আমি নিশ্চয়ই এই চর্চা থেকে বের হয়ে যাই নাই, কোনোভাবেই যাই নাই, তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আসলে কি যে আপনি জনগণের সাথে কিভাবে যোগাযোগ করবেন, তার সংস্কারের ক্ষেত্রে, মানে আমি যে বলছি যে নির্বাচনের পরে আমার সংস্কার হলে চলবে, তো সংস্কার তো ইনারাই করবেন, আমি কি করে ভরসা করব যে উনি করবেন? বেসিক ট্রাস্ট তো সোসাইটিতে থাকতে হবে। আপনি যদি সমাজে বেসিক ট্রাস্ট না নিয়ে আসেন, অর্থাৎ আমি যদি এইটুকু বিশ্বাস করতে না পারি যে রাজনীতিবিদ এটা করবে, আমি যদি এইটুকু বিশ্বাস করতে না পারি যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং জনগণ টাকার বিনিময়ে ভোট দেয় না, জনগণ তার পছন্দের বিনিময়ে ভোট দেয়, এই বেসিক ট্রাস্ট যদি না থাকে, তাহলে আমরা সংস্কার কার জন্য করব? সংস্কারের যে প্রপোজালগুলো আসছে 100% যদি না হয়, তাহলে আমি মানব না। এই আলাপগুলো প্রবলেমেটিক। আমাকে 100% সংস্কার করতে হবে, এই আলাপটা সমস্যাজনক। আমাদেরকে দেখতে হবে যে আলাপের পেছনে আর কোনো উদ্দেশ্য দেখেন, এই আলাপের উদ্দেশ্য তো ইন আ ওয়ে খুব সিম্পল। সেটা হচ্ছে যে মানে আমি বিরোধী দলে যাব, কিন্তু আমি ক্ষমতার অংশও হব। এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয়েছে, ওভারঅল একটা বৃহত্তর সংস্কারের আলাপের একটা জায়গা, একটা দুর্বল গভর্নমেন্ট তৈরি করা।
এবং এই যে দুর্বল গভর্নমেন্টটা তৈরি করার যে ব্যাপার, এটা আমাদের জন্য খুব রিস্কি। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যদি আমি গভর্নমেন্টকে খুবই দুর্বল করে ফেলি, তাহলে আমাদের গভর্নমেন্ট ফাংশন করবে না। আমরা সিমিলার এক্সপেরিমেন্ট নেপালে দেখেছি, সিমিলার এক্সপেরিমেন্ট তিউনিসিয়াতে দেখেছি। এক্সপেরিমেন্টগুলো ফেইল করেছে। নেপালে সংস্কার স্থায়িত্ব পায় নাই, তিউনিসিয়াতে সরকারের স্থায়িত্ব পায় নাই। বাংলাদেশের মতন একটা এরকম জনবহুল এবং ক্যাওটিক একটা জায়গায়, এবং যেটার স্টেট স্ট্রাকচার অত্যন্ত উইক, সেইখানে যদি সংস্কারের উদ্দেশ্য এই হয় যে শুধু বিরোধীকে এম্পাওয়ার করা এবং গভর্নমেন্টকে উইক করা, তাহলে সেই সংস্কার ফেল করবে, গভর্নমেন্ট ফেল করবে। তবে হ্যাঁ, সংস্কারের উদ্দেশ্য যদি এটা হয় যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা এবং পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা রিলেটিভলি বাংলাদেশের কনটেক্সটে, তাহলে দ্যাটস ফাইন। সমস্যাটা হয়ে গেছে আমাদের সংস্কারের একটা বড়, আমরা যখন সংস্কারের প্রাইমারি প্রপোজালগুলো দেখছিলাম এবং আলাপগুলো হচ্ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম যে বিরোধী দল গিয়েও সরকারের অংশ হবে, কিন্তু সরকারের দায় নেবে না। অনেকগুলো প্রপোজাল যখন আমরা কনস্টিটিউশনাল কাউন্সিল এবং এখন যেটা কমিটি নিয়ে আলাপ হচ্ছে, এই ব্যাপারগুলো তো আমি জানি না যে এই ব্যাপারগুলো আসলে কতটুকু ফাংশন করবে। হ্যাঁ, এখন যেমন আমরা দেখছি যে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে যে আলাপগুলো হচ্ছে, কথা হচ্ছে যে পাকিস্তানে ওরা এই মডেল ট্রাই করেছে, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে। পাকিস্তানের গভর্নমেন্ট ফেল করছে মাল্টিপল টাইমস। এখন আমরা কি বারবার ফেইল গভর্নমেন্টের দিকে যাব, নাকি আমরা একটা আমাদের রাষ্ট্রকে ইভ্যালুয়েশনের সুযোগ দিব? অর্থাৎ সংস্কারটা আমরা করব, বাট সংস্কারটা অ্যাট দ্য সেম টাইম চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যেও রাখবো। মানে যে কোনো কিছু যদি অতিরিক্ত হয় সেটা বিষ। সো আপনি যখনই কোনো কিছু অতিরিক্ত চাইবেন, আপনার কাছে মনে হয় যে এটার পেছনে আসলে এক ধরনের, আপনি কি দেখতে পান যে এগুলোর পেছনে কোনো কনস্পিরেসি কাজ করছে, বা পররাষ্ট্র, আন্তর্জাতিক বিভিন্ন চাপ? আপনার কি মনে হয় যে এখানে এই ধরনের কোনো একটা কিছু কাজ করছে? কোনো বাংলাদেশে টু সাম এক্সটেন্ট আমি বলবো এক ধরনের এক্সপেরিমেন্টও চলছে। হ্যাঁ, কিন্তু আমি এটাকে বৃহত্তর ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দিয়ে দেখব না, কিন্তু আমি রিকগনাইজ করি যে বাংলাদেশে এক ধরনের এক্সপেরিমেন্ট রয়েছে, যে আচ্ছা ঠিক আছে, তাহলে এনজিও কেন্দ্রিক গভর্নমেন্ট হলে কেমন হবে। হ্যাঁ, কিংবা হচ্ছে যে এনজিওর লোকজন গভর্নমেন্টের মধ্যে ঢুকলে কেমন হবে, বা পলিটিশিয়ানদেরকে যদি একটু দূরে রাখা যায় তাহলে সরকার কিভাবে কাজ করবে। সো বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রুটফুল এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড। হ্যাঁ, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে এই এক্সপেরিমেন্টের সাফারারটাকে, এই এক্সপেরিমেন্টের সাফারার কিন্তু আমরা। শেখ হাসিনাকে নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট হয়েছে যে ওকে, তাহলে বাংলাদেশে যদি এরকম একটা পাওয়ারফুল ডিকটেটর থাকে তাহলে কেমন হবে। আমরা দেখেছি বেশ কিছু রিজিওনাল গ্লোবাল পাওয়ার তাকে সাপোর্ট করেছে। এখনকার গভর্নমেন্টকেও দেখছি যে বেশ কিছু গ্লোবাল এবং গ্লোবাল পাওয়ার সাপোর্ট দিচ্ছে। তো কথাটা হচ্ছে যে আমি এক্সপেরিমেন্টের ব্র্যাট হব, নাকি আমি বারবার আমার জনগণের কাছে ফিরে যাব যে ক্ষমতার মালিক জনগণ, এবং সেই নির্ধারণ করবে পার্লামেন্ট কিভাবে হবে, কেমনভাবে হবে, সরকার কেমনভাবে চলবে। যেহেতু কনস্পিরেসির বিষয়ে আসলাম, সেখানে একটু জানতে চাই, আমরা কি এখনো পশ্চিমাদের সার্ভেলেন্সের মধ্যে আছি? পশ্চিমাদের সার্ভেলেন্সের মধ্যে আছি কি না ওইটা কনক্লুসিভলি আমি বলতে পারবো না, কিন্তু পশ্চিমা সার্ভেলেন্স টেকনোলজি যেগুলো আমরা নিয়ে আসছি সেগুলো যে ডিসমেন্টাল করা হয়েছে এই ব্যাপারে কোনো আলাপ এখন পর্যন্ত নাই। কেন নাই? কারণ এই ব্যাপারে আলাপ করাটা একটু মুশকিল। আমি আসলেই জানি না যে সার্ভিলেন্স টেকনোলজিগুলো শেখ হাসিনার সময় ইউজ করা হয়েছিল নাগরিকদের বিরুদ্ধে, সেই সেম সার্ভিলেন্স টেকনোলজি এখন গভর্নমেন্ট ব্যবহার করছে কিনা। যদি ব্যবহার না করে থাকে, এটাকে কি করা হয়েছে? এটা কি জাদুঘরে পাঠানো হচ্ছে, নাকি এটাকে রাখা হচ্ছে? যদি রাখা হয়, কোন পলিসিতে এই যন্ত্রগুলো ব্যবহার করা হবে? গণভবনে তো এরকম যন্ত্র পাওয়া যায় না। তার মানে এই যন্ত্রগুলো যেখানে ছিল সেই জায়গাগুলো তো এখনও টিকে আছে। তাহলে ওই যে পাওয়ার সেন্টারগুলো, সেগুলো কোন পলিসির আন্ডারে পরিচালিত হচ্ছে আমরা জানি না। কারণ আমরা পুরো আলাপটাই চলে গেছি হচ্ছে যে জুলাই আন্দোলনের ক্রেডিটে এবং সংস্কারে, কিন্তু এই যে নাগরিকের তথ্য সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে তো কোনো আলাপ নাই আমাদের মাঝখানে। মানে তার মানে কি আসলে কেউ খুব উদ্দেশ্যমূলকভাবেই আসলে কিছু আলাপে সাধারণ মানুষের মন এবং মগজ ব্যস্ত রাখতে চান, যেন অন্য আরও নানা কিছু লুকিয়ে ফেলা যায়, যেটা আসলে আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি যে একের পর এক ঘটনা, কোনো না কোনো কিছু সামনে নিয়ে আসা, সেখানে আসলে অন্য আরেকটা কিছু ধামাচাপা দেওয়ার ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটানো হয়। এটা আসলে ব্যাপারটা যদি আমরা ওইভাবে চিন্তা করি যে গ্র্যান্ড কেউ এইসব প্ল্যান করেছে, গ্র্যান্ড প্ল্যানের অংশ, আমি ব্যাপারটাকে ওইভাবে দেখি না। সমস্যাটা হচ্ছে যেই ক্ষমতায় থাকে
সে কিন্তু ক্ষমতায় থাকার জন্যই মানুষ ন্যারেটিভের নিয়ন্ত্রণ রাখে, এবং এই কারণেই সে কিন্তু প্রেস সচিব নিয়োগ দেয়, এই কারণে সে হচ্ছে সাংবাদিক পালন করে, এই কারণে সে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রণোদনা দেয়, হ্যাঁ, যাতে তারা ন্যারেটিভ তৈরি করে এবং মানুষের কাছে নেয়। আবার এর অপোজিটেও একটা গ্রুপ থাকে যারা কন্টিনিউয়াসলি মানুষকে বলতে থাকে যে দেখো এই ইস্যু দিয়ে তোমাকে ওই ইস্যু ভোলানো হচ্ছে, ওই ইস্যু দিয়ে এইটা। এই যে কন্টিনিউয়াস কনসিস্টেন্ট ডিবেট, এইটাই তো আমাদের বেসিক ডেমোক্রেসির ধারণা, তাই না? দুইটাই থাকবে, থাকা উচিত। কিন্তু কথাটা হচ্ছে যে সেই থাকা উচিত যদি হয়, তাহলে কেন আসলে আমরা সেই আলাপে আমাদের যেতে হচ্ছে যে আমি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, বা আমি প্রগতিশীলতার কথা বললে আমাকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা আগে আসলে আওয়ামী লীগ করতো। যে আমি একটু ধর্মপ্রাণ মানুষকে চট করে একটা জামাতি ট্যাগ দেওয়া যেত, দাড়ি টুপিওয়ালা মানুষজনকে জঙ্গি বানিয়ে ফেলা হয়েছিল। সো তাহলে আমরা ঠিক কোন চর্চাটি আসলে করছি? দেখেন, খুব অ্যালার্মিংভাবে আমরা লক্ষ্য করছি যে একটা গ্রুপ অফ পিপল যারা অনেক লাউড এবং নট নেসেসারিলি তারা সবাইকে রিপ্রেজেন্ট করে বা বাংলাদেশের মেজরিটি অংশকে রিপ্রেজেন্ট করে, তাদের প্রচণ্ড রকমের মুক্তিযুদ্ধ ঘৃণা, এবং তারা এই ঘৃণাটাকে জাস্টিফাই করছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, এই কারণে মুক্তিযুদ্ধের উপরে ঘৃণা। তো আমার মনে হয় না যে ব্যাপারটা আসলে তাই। এই ঘৃণার উৎস হচ্ছে যে তারা হয়তোবা তাদের যে পাকিস্তানপন্থী চিন্তা, পাকিস্তান বলতে কিন্তু পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তান একটা আইডিয়া, সেইখান থেকে সেখানে তারা বিট্রে ফিল করেছে, অ্যান্ড দেন তারা মুক্তিযুদ্ধকে ওই জায়গা থেকেই দেখতে চায়। বাট এদের সংখ্যাটা কম, এই সংখ্যাটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। অ্যালার্মিং জায়গাটা হচ্ছে যে এই গ্রুপটা এর আগে মেইন স্ট্রিমে ছিল না, এখন এই গ্রুপটা মেইন স্ট্রিমে আসছে, এবং তারা মেইন স্ট্রিমে এসে এই জায়গাটা যে কাজটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মতন একটা অত্যন্ত বড় ঘটনা আমাদের জাতীয় ইতিহাসের জন্য, সেটাকে খাটো করে দেখার, সেটাকে ছোট করে দেখার। এটার আর একটা জায়গাও আছে আমার মনে হয় যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেটা দেখছি যে এনসিপি এবং শিবিরেরা দুজনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা দেখেছি অভ্যুত্থানের পরপরই সার্জিস, হাসনাত এদের মুখেও শুনেছি যে শিবিরের ভাইয়েরা আমাদের সাথে আন্দোলনের সময় ছিলেন, আমরা একসাথে সমস্ত প্ল্যান করেছি। হ্যাঁ, এই ধরনের বক্তব্য, আমি যদি খুব ভুল না করে থাকি, ওনারা করেছেন। এখন হঠাৎ করে তাদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়ানো আপনার কাছে মনে হয়? শত্রু তুমি, বন্ধু তুমি টাইপ? শিবিরের সাথে এনসিপির সম্পর্ক পরকীয়ার সম্পর্ক। কিরকম? মানে আমি ভালোবাসি বলতেও পারবো না, আবার আমি ছাড়তেও পারবো না, আবার আমি তাকে পাবোও না। তো যদি আমরা ট্র্যাজেক্টরি দেখি তাদের রাজনীতির, আমরা দেখব যে 5 আগস্টের পরে এনসিপির অনেকগুলো সভায়, এটা কিন্তু বেশ পাবলিকলি আলাপ হয়েছে, শিবির থেকে ম্যান পাওয়ার গেছে, এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে শিবির মাঝে মাঝে ক্রেডিটও নিয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন আবার এনসিপির নেতারা বা এনসিপির হয়ে যারা সরকারে রয়েছেন তারা একটু শিবিরকে 2 হাত নিচ্ছে না। তো এই যে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, আবার শিবিরের অনেকেই এনসিপির মধ্যে থেকে গেছে, নামে থাকে নাই, হয়তো তারা রাজনীতি চেঞ্জ করেছেন, কিন্তু এই যে পুরনো গ্রুপ বন্ধুত্ব সেগুলোও তো থাকে। আমার কি মনে হয়, আমার ওভারঅল এটা দেখে যেটা মনে হয় যে শিবির হয়তো ভেবেছিল যে এনসিপি তাদের হচ্ছে যে কি বলবো, যে তাদের অধীনেই থাকবে, হ্যাঁ, তার ভালোবাসার সবসময় রেসপন্ডই করবে। কিন্তু এনসিপি আবার মনে করেছে যে না, আমি যদি সরাসরি এই দিকটাতে চলে যাই তাহলে আবার আমার যে মেইন সম্পর্ক জনগণের সাথে সেটাও তো মিস হয়ে যাবে। তো এই দুইজন এই কারণে মিউচুয়াল পরকীয়া সম্পর্কেই থেকে গেছে। আচ্ছা, তাহলে জামাত বিএনপি সম্পর্ক এই মুহূর্তে জামাত বিএনপি সম্পর্ক হচ্ছে যে এক দল প্রস্তুতি নিচ্ছে সরকারে যাওয়ার, আর আরেক দল প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলে যাওয়ার। জামায়াত চায় যে বিএনপি তার বিরোধী দলে যাওয়ার বিরোধিতা না করুক, এবং বিএনপি এনসিপিকে বিরোধী দলের দিকে বেটার হিসেবে চুজ না করুক। সো জামায়াতের ওইখানে উভয় কেন্দ্রিক ভয় আছে, কারণ রাজনীতির নির্বাচনের আগে যখন সিট বাটোয়ারা হবে,
সিট বাটোয়ারা হবে বলতে কি যে কে কতটা সিট ছাড়বে, কিভাবে ছাড়বে, তখন এই আলাপগুলো আরও বেশি আসবে। তো জামাত ডেফিনেটলি চাইবে যে সে প্রধান বিরোধী দল হতে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সে সেইটা চায়। এনসিপি তার নিজেরও একটা আগ্রহ আছে ইলেকশন